बाधाएं आती है आए, घिरे प्रलय की घोर घटाएं, पाँव के नीचे अंगारे, सिर पर बरसे यदि ज्वालाएं, निज हाथों में हंसते हंसते आग लगाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा, कदम मिलाकर चलना होगा। आशा এবং নিরাশায় ভরা একটা পথ, এই পথের গন্তব্যে পৌঁছানোর জন্য ক্রমাগত হেঁটে চলেছে সভ্যতার একক মানুষ। আক্ষরিক অর্থে একে হয়তো বলা যায় জীবন। এই জীবনে বহু চড়াই উতরাই রয়েছে, আর এই চড়াই উতরাইকে সামাল দেবার পন্থাও বিভিন্ন রকমের, অন্তত ব্যক্তি বিশেষত সেটা আলাদাই। তাই এই চড়াই উতরাইকে অর্থাৎ এই জীবনের যে আশা নিরাশার পথ তাকে মসৃণ, উজ্জ্বল এবং সুমধুর করে তোলার জন্য আমরা পাথেয় করিনি এমন একজন মানুষকে, যিনি জীবনের নাড়ি টিপে দেখেছেন, যিনি বিভিন্নভাবে জীবনকে অনুভব করেছেন। আমরা হামেশাই এমন একজন কবির সান্নিধ্যে আসতে চাই, যার কবিতার দুনিয়া হয়তো অলংকারে পরিপূর্ণ, কিন্তু সেটা দাঁড়িয়ে আছে বাস্তবের ভিটেমাটির ওপর। এমনই একজন বিশিষ্ট ব্যক্তি, কবি হলেন শ্রী অটল বিহারী বাজপেয়ীজি। নমস্কার, দূরদর্শন ত্রিপুরায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের অনুষ্ঠানে আমরা শ্রী অটল বিহারী বাজপেয়ীজির কবিতা জীবন এবং তার বিভিন্ন আনুষঙ্গিক দিক নিয়ে আলোচনা করব। কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা রাজ্যের অন্যতম বিশিষ্ট সাংবাদিক শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য। শুভ্রজিৎ দা, আপনাকে স্বাগত। তার সাথেই রয়েছে আমাদের রাজ্যের অন্যতম বিশিষ্ট একজন বাচিক শিল্পী এবং কবি শ্রী ভাস্কর চক্রবর্তী, আপনাকেও স্বাগত। এবং আমার পাশে রয়েছে একদম তরুণ প্রজন্মের মুখ, কবি এবং যার কণ্ঠে আমরা বিভিন্ন রকম ভাবে কবিতাকে শুনতে ভালোবাসি, সান্নিধ্য দাস। সান্নিধ্য, তোমাকেও স্বাগত। শুভ্রজিৎ দা, আপনার কাছে আসবো প্রথমেই। অটল বিহারী বাজপেয়ী এই শব্দটা যখন আপনার মনে অনুরণিত হয়, কি চিন্তাগুলো আপনার মাথায় ভাসতে থাকে তখন? প্রথমেই ধন্যবাদ এরকম একটি আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। আমার যেটা মনে হয়, অটল বিহারী বাজপেয়ী নামটার সঙ্গে আমরা সবাই, মানে আমরা যারা ভারতবাসী, আমাদের প্রথমেই যে শব্দটি মাথায় কাজ করে সেটা হচ্ছে বোধহয় শ্রদ্ধাবোধ। মানে ওনার জন্যে উনি কোন রাজনৈতিক দলে ছিলেন এবং উনি কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা মতাদর্শগতভাবে তিনি কি বিশ্বাস করতেন বা করতেন না, তা খুব একটা মাইনে রাখে না। কারণ আমরা তাকে একজন রাজনীতির লোক যিনি ভালো কথা বলতে পারেন। এই যে কথকি আমরা বলি না, যে কথকি, সেটা প্রধানত কবিরা করেন বা গায়ক গায়িকারা তারা মঞ্চে দাঁড়িয়ে ভালো কথা বলেন, বা যারা সেই অর্থে কবি গান করেন ইত্যাদি বিভিন্ন শিল্প মাধ্যমে যারা যুক্ত তারাই এই কাজটি ভালো পারেন, বা নাটকে যারা থাকেন তারা ভালো অভিনয় করেন যখন তাদের কথাগুলো, ডায়লগগুলো শুনতে ভালো লাগে। এরকম একটি ধারণা আমাদের দেশে আদিকাল থেকেই ছিল এবং এখনো আছে। কিন্তু রাজনীতি করছেন কোনো একজন মানুষ, তার কথায় সবাই বিমোহিত, এটার প্রথম নিদর্শন আমাদের দেশে নিঃসন্দেহে অটল বিহারী বাজপেয়ী। এবং আমরা যখন শৈশব, মানে আমরা বড় হচ্ছি, আমি আমার কথা বলছি, আমার জেনারেশনের কথা বলছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি তখনও আছে এবং অটল বিহারী বাজপেয়ী তার মতো করে বিভিন্ন কিছু মানে নিজের মতো করে করছেন প্রতিনিয়ত। সেই সময়টাকে যদি আমরা ধরতে পারি কোথাও না কোথাও আজকের এই আলোচনায়, আমার মনে হয় তাকে ছোঁয়া হবে। আমি শুধু একটা কথা বলতে চাই শুরুতে, এই মানুষটার জীবনের জন্মের আগের 3.5 বছর আর মৃত্যুর পরের 3.5 বছর, অর্থাৎ একজন মানুষের জীবন থেকে আগে পরে আমরা যদি 7 বছর বাদ দিয়ে দিই, তাহলে 100 বছরের একটা সময়। তিনি 93 বছর বেঁচে ছিলেন, 1924 সালে জন্মেছেন 25শে ডিসেম্বর। এবং একটা মানুষ যিনি 100 বছর প্রায় বেঁচে ছিলেন, তিনি আসলে একটা দেশের কি দেখেছেন, এই বিষয়টা খুব প্রাসঙ্গিক। যিনি বা যারা রাজনীতি করছেন তাদের মধ্যে এরকম আর কতজন দেশকে দেখেছেন কাছ থেকে। তিনি যখন মধ্য যৌবনে, তার 23 বছর বয়স, তখন এই দেশের তেরঙ্গা গোটা পৃথিবীকে জানান দিচ্ছে যে আমরা স্বাধীন, এই দেশ স্বাধীন হচ্ছে।
অর্থাৎ 23 বছরের একটি যুবক এসে দেখলো যে তার দেশটি স্বাধীন, তার আগে তিনি একটি পরাধীন দেশের নাগরিক। প্রতিনিয়ত নির্যাতন, ব্রিটিশ শাসন, মানুষের ধর্ষণ, হত্যা, দেশভাগ ইত্যাদি প্রত্যেকটা জ্বালা যন্ত্রণা তিনি কাছ থেকে দেখেছেন। কবিরা তো প্রধানত সময়কে ধরেন, সময়কে ছোঁয়ার চেষ্টা করেন। অটল বিহারী বাজপেয়ী আমাদের কাছে এই জন্যে জনপ্রিয়, বা আমরা যারা সাহিত্য চর্চা সামান্য করি বা সামান্য করতে চাই, ভালোবাসি, তার কবিতাগুলো আমাদের কাছে এই জন্যে ভালো লাগে কারণ তিনি একটি সময়কে আমাদের দেখিয়েছেন যে সময়টি আমরা কেউ দেখিনি। এবং তার কবিতাগুলো পড়লে বা তার রচনাগুলো পড়লে, তার কথাগুলো শুনলে, তার বক্তৃতাগুলো শুনলে, তার সাক্ষাৎকারগুলো শুনলে আমি বারবার ওই সময়টাকে দেখতে পাই। তিনি ব্যক্তি আক্রমণ করছেন না কোথাও, তিনি দেশ, কাল, সময়, কি করতে হবে, আগামীর পথ কেমন হতে পারে, এই নিয়ে সবসময় একটা স্বপ্ন দেখাচ্ছেন। আমি বলবো তিনি এক অদ্ভুত স্বপ্নালু যুবক এই দেশের এখনো। তার বয়স হয়তো বা আজকের তারিখে অনেক, মানে শতবর্ষ পেরিয়ে গেছেন তিনি, কিন্তু আমাদের কাছে এখনো অটল বিহারী বাজপেয়ী মানে দারুণ কথা বলেন এবং প্রজ্ঞা, মেধা, এবং অবশ্যই একজন মানুষ যিনি গণতন্ত্র শব্দটার একেবারে সঠিক প্রয়োগ তার মতো করে করে গেছেন প্রতিটি ক্ষেত্রে। একদমই। আসলে অটল বিহারী যে বাজপেয়ীর যে জীবন, তার যে ব্যাপ্তি, সেটা এতটাই সুবিশাল যে অনেকটা সময় লাগবে সেটা নিয়ে আলোচনা করতে। তো ওনার কবিতার যে দিকটা তুমি তুলে ধরলে, যে ওনার কবিতায় উনি যেভাবে সময়টাকে তুলে ধরেছেন, সেটা কিরকম ছিল সেটা ভাস্করদা আপনার থেকে জানার চেষ্টা করব। হ্যাঁ, সময় বলতে মানে সময়ের সাথে সাথে ওনার কবিতার মধ্যে আরেকটা জিনিস যেটা আমি খুব প্রেরণা পাই বা মোটিভেট করে, যে মানে এই জিনিসগুলো ছিল যে একটা আমি ফেইলিয়ার হয়েছি, মানে ফেল হয়েছি, মানে এখানে হাল ছেড়ে দেবে না। বা ওনার যদি জীবনটাকেও দেখি, অনেকবার ভেঙেছে, আবার গড়েছে, গড়ে এগিয়ে যাওয়া, সেগুলি কোনো না কোনো ভাবে এগুলিকে কবিতার মাধ্যমে আমাদের কাছে মোটিভেট করার জন্যই বলবো আজকে, যেটা আমরা মোটিভেটই হই এগুলি পড়ে, যে না, হার মানবে না, এগিয়ে যাও। সেই সম্পর্কিত কোনো কবিতা যদি তোমার? সেই সম্পর্কিত মানে আমি একটা কবিতা বলছি, যেরকম আছে উনার বক্তব্যে, কবিতাটা এই সময় লেখা, যে কবি একজন যে ডিপ্রেসড আছে, মানে কবিতা আসছে না, কবি তখনই ডিপ্রেস থাকবে যার কবিতা আসছে না। তো সেই সময় সে কবিতা লিখছে, তো সেই সময় যেটা লিখছে, গীত নেহি গাতা হো, बेनकाब चेहरे है, दाग बड़े गहरे है, टूटता तिलिस्म आज सच से भय खाता हूँ, गीत नहीं गाता हूँ, लगी कुछ ऐसी नजर, बिखरा शीशों सा शहर, अपनों के मेले में मीत नहीं पाता हूँ, गीत नहीं गाता हूँ। এবার বলছে যে আমাদের অনেক সময় সম্পর্কে বন্ধু হয়ে পিঠে ছুরা ঘোপা, সেটাকে কিভাবে বর্ণনা করছে, पीठ में छुरी सा चांद, पीठ में छुरी सा चांद, राहु गया रेखा पान, मुक्ति के खनों में बार बार बन जाता हूँ, गीत नहीं गाता हूँ। দারুণ দারুণ। মানে ওই যে স্ট্যাগনেশনটার কথা বলছে, থমকে গেছে, একটা জায়গায় আটকে গেছে, কিন্তু সেই সময়টাকে তুলে ধরছেন। একদম। তো সান্নিধ্য, এই যে প্রথমেই বলছিলাম যে উনি যখন জীবনকে দেখেন, ওনার চোখে বোধহয় একটা ক্যালাইডোস্কোপ লাগানো আছে, বা বেশিরভাগ কবির ক্ষেত্রেই থাকে, ওনারা বিভিন্ন রঙে জীবনটাকে দেখতে পারেন। তো তারুণ্যের যে সময়টা থাকে, যে এটা থাকে যে সিদ্ধান্ত নেব কি নেব না, এটা করব কি করব না, এই একটা দোলাচলের মধ্যে দিয়ে আমরা ভাসতে থাকি যারা তরুণরা আছি। তো এই জিনিসটা ওনার কবিতায় তুমি কি করে পাও? দেখো, আমি বলবো যে প্রথম কথা, অটল বিহারী বাজপেয়ী জি একজন বাগ্মিতার দেবতা ছিলেন, যদি একদম দুটো শব্দে বলা যায়। তো ওনার এই যে যুব সমাজ আছে, আবহমান কালের যে যুব সমাজ আছে, তার যে পথ প্রদর্শন, সেটা খুব রেজোনেট করা যায় ইজিলি। কারণ উনি একদম বেসিক আমাদের যে ভয়, আমাদের যে ইনসিকিউরিটি, আমাদের দ্বিধাবোধগুলো থাকে, সেগুলোকে একদম ডিরেক্টলি অ্যাড্রেস করছেন। সেটা খুব বেশি কবি সেই জায়গাটাতে, সেই টেরিটরিতে ভেঞ্চার করেন না। নিজেদের যে কি বলবো দায়বদ্ধতা আছে বা সীমাবদ্ধতা আছে, তার জন্য অনেকে আটকে যায়, অনেক কবি আটকে যান। কারণ অনুপ্রেরণার অভাব হলেই কিন্তু কবিতা শেষ। অনুপ্রেরণার অভাব মানেই ভারতই নেই, তাই না? তো এই অনুপ্রেরণা অটল বিহারী বাজপেয়ী প্রত্যেকটা অংশে খুঁজে পেয়েছেন জীবনের। আমরা রাজনীতিবিদ বললে একটা নেতিবাচক আমাদের মাথার মধ্যে একটা আইডিয়া এসে পড়ে, যে রাজনীতি মানে কিছু একটা ঘোটালা, কিছু একটা নেগেটিভ, এই ব্যাপারটা এসে পড়ে। কিন্তু অটল বিহারী বাজপেয়ী নিজস্ব যে ওনার যে দলীয় মতাদর্শ ছিল, সেগুলোকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতেন এবং তার থেকে এমন ভাবে ইন্সপিরেশন টানতেন
যে উনি সত্যি রাজনীতির সাথে কি করে শিল্পকে অ্যামালগামেশন করতে হয় সেটা হয়তো ওনার থেকে বেটার, মানে খুব কম শিল্পী এরকম দুটো টেরিটরিতে ভেঞ্চার করেছেন। তো যুবক, এই যুব সমাজকে তুমি যে বললে পথ প্রদর্শন করা বা এই সিদ্ধান্তহীনতায় ভোগা, হ্যাঁ, অনুপম খের একটা কথা বলেছিলেন একটা শোতে, কাউকে অ্যাড্রেস করতে গিয়ে বলেছিলেন, যার বয়স 30 ছিল, তো বলছিলেন এক आम व्यक्ति जब अपनी जिंदगी में अपनी अस्तित्व को खोज रहा होता है, he described the age 23 like that, মানে आम व्यक्ति जब अपने जिंदगी में अपने अस्तित्व को खोज रहा होता है, তো এই অস্তিত্ব খোঁজার লড়াইটা কিন্তু খুব লম্বা প্রত্যেকটা মানুষের জন্যই। হয়তো লাইফে তথাকথিতভাবে এস্টাবলিশ হয়ে যায় মানুষ, কিন্তু এই অস্তিত্ব খোঁজার লড়াইটা সারা জীবন চলে যায়। তো সেই দ্বিধাগুলো, সেই ভয়গুলো, সেই অ্যাডভেঞ্চার, সেই রোমাঞ্চটাকে উনি প্রত্যেকটা কবিতায় ছুঁয়ে গেছেন, প্রত্যেকটা কবিতায় সেগুলো রিফ্লেক্ট হয়েছে। একদম। একটু আগে ভাস্করদা যে কবিতাটা পড়ছিল, সেই জায়গাটায় যে এই যে স্তব্ধতার কথা হচ্ছিল, আমার বারবার মনে হচ্ছিল যে ফরাসি কবিতার সেই যুগ, 19 শতাব্দীর সেই যুগ, যখন বদলেয়ার, ভ্যালেরিন, রবো ওরা কবিতা লিখছেন এবং সব ভেঙে চুরে দিচ্ছে, কারণ নিজেদের ভেতরে আর কি আছে, কারণ থমকে গেছে একটা জায়গায়। সেখান থেকে পরবর্তী সময়ে এই জায়গাটা নিয়ে প্রফেসর চিন্ময় গুহ বলেছিলেন যে ফরাসি কবিটা যে উদ্ভাবন করে গেছে, পৃথিবীর অন্য কোনো ভাষার আর কবিতার পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু খুব চমকপ্রদভাবে আমরা দেখি যে ওনার কবিতার, বাজপেয়ীজির কবিতায় সেই জিনিসটা কিন্তু ফুটে উঠছে যে একটা মানুষের জীবন তো এটা একটা খুব অবশ্যম্ভাবী একটা পর্যায়, যে থমকে যাওয়া। এবং সুরজিৎ, এই জিনিসটার সঙ্গে কিভাবে তুমি দেখো? বা যে অবশ্যই আমি একমত। আমি যেটা মানে আরেকটু যোগ করতে চাই, যেটা সান্নিধ্য বলছিল, ভাস্কর একটু আগে বলছিলেন, যে আমরা যে সময়টা নিয়ে কথা বলছি বা যে সময় পটটা নিয়ে কথা বলছি, সেখানে মনে রাখতে হবে অটল বিহারী বাজপেয়ী তার পরিবারের কথা। একজন কবি চট করে বিখ্যাত কবি হয়ে গেছেন, তার কবিতা আমরা সবাই মিলে ভালোবাসছি, বিষয়টা খুব একটা ততটাও সহজ নয়। কারণ প্রত্যেক কবির তো একটা যাত্রাপথ থাকে, ওই যাত্রাপথ নির্মাণের হয়, বিনির্মাণের হয়। ওই যাত্রাপথ তার নিজস্ব পরিবারের ঘরানার মধ্যে থেকে বেরিয়ে এসে কিছু একটা করার হয়। আপনি বিখ্যাত কজন কবির নাম বলতে পারবেন যাদের বাবাও বিখ্যাত কবি? কজন বিখ্যাত কবির নাম বলতে পারবেন যাদের ছেলেও বিখ্যাত কবি? ভেরি রেয়ার, মানে হয়তোবা নেই। আমরা যদি একে একে রবীন্দ্রনাথের ছেলেমেয়েরা তারা বিখ্যাত কবি হয়েছেন, তারাও রবীন্দ্রনাথের মতো জনপ্রিয় তা তো নয়। সুতরাং এখানে একটা জিনিস, যেটা তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, এবং আবারও বলছি ওই সময়টা 1924 সালে যখন তিনি জন্মাচ্ছেন, তখন তিনি দেখছেন যে তার বাবা শিক্ষকতা করেন। অর্থাৎ তিনি কতটা মেধাবী হতে পারেন, তাকে বই পড়ানো, সেই সময় থেকে বইয়ের প্রতি আগ্রহ জন্মানো, এবং ধীরে ধীরে অটল বিহারী বাজপেয়ী যখন বড় হচ্ছেন, তিনি কলেজ জীবনে গিয়ে 3টি ভাষা নিয়ে পড়াশোনা করছেন, which again is a very rare incident for any political leader. এই যে ইংরেজি, হিন্দি এবং সংস্কৃত 3টি ভাষা নিয়ে এক যুবক সেই সময় যখন দেশ পরাধীন তখন পড়াশোনা করছে, এবং আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে পল সায়েন্স নিয়ে তিনি মাস্টার ডিগ্রি করছেন। আচ্ছা, অর্থাৎ আমরা যারা পড়াশোনা করেছি, স্কুল বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছি, আমরা জানি যে আমরা কি চাইতাম, যে একটু নম্বর পাবো, একটু পাশ করব, একটা বিষয় নিয়ে অনার্স করব, তারপর বেরিয়ে যাব, কিছু একটা চাকরি করব। কিন্তু অটল বিহারী বাজপেয়ী তো সেটা চাননি কখনো, তিনি সেটা করতে চাননি, ওই স্বপ্নটাও দেখেননি। আমরা যে স্বপ্নটা নিয়মিতভাবে প্রতি ঘরে ঘরে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা দেখে আসছি, যে একটু পড়াশোনা করব, পাশ করব, একটু ভালো নম্বর, তারপর একটা চাকরি। অটল বিহারী বাজপেয়ী যেটা করেছেন, তিনি জীবনকে দেখেছেন নিয়মিতভাবে, তিনি মানুষের শোষণ দেখেছেন, নির্যাতন দেখেছেন, অত্যাচার দেখেছেন, হত্যালীলা দেখেছেন, এবং তার কবিতায় বারবার করে সেগুলো এসছে। প্রধানত এসছে দেশভাগ। অটল বিহারী বাজপেয়ী কি করেছেন, তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, সেখানেও একটা মজার গল্প। প্রথমে 13 দিন, তারপরের একটা টেনিউরে 13 মাস, এবং তারপরের একটা টেনিউরে 5 বছর, যেটা একটু আগে ভাস্কর বলছিলেন, যে একজন মানুষ তিনি কিন্তু কখনো হতাশায় ভোগেননি। যেখানে শেষ, তিনি সেখান থেকে আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন। আমরা কি হতো যদি দেশের একটা অন্যতম সর্বোচ্চ আসনে 13 দিনের জন্য বসতাম, তারপর আর হয়তোবা কখনোই ওই আসনে লজ্জায় ফিরে যেতে পারতাম না, বা বলতাম না ওই আসনটা আমার না, আমাদের দরকার নেই। তিনি সেই অর্থে ফাইট করেননি, কারোর সঙ্গে বচসায় জড়াননি, ব্যক্তিগত আক্রমণ, আমি যেটা বলছি রাজনীতির ক্ষেত্রে, সেটাও করেননি। তিনি তার মেধাবী চালে ওই জায়গাটি, ওই আসনটি আবার নিয়েছেন।
তারপরেও আবার তার জীবনে বাধা এসছে 13 মাস, সেখানেও তিনি কবিতার আশ্রয়ে থেকেছেন এবং এই প্রত্যেকটা ফেইজে অটল বিহারী বাজপেয়ী কিন্তু রচনা করেছেন, তিনি লিখে গেছেন। তার অজস্র কবিতা, কত শত শত কবিতা, বইয়ে আমরা আর কটা কবিতা পাই বা পেয়েছি। এবং তার লেখা নিয়ে বা তার ওই আনটোল্ড অটল বিহারী বাজপেয়ী পড়লে দেখা যায় যে তিনি এগুলো রাখতেন না, মানে কখনোই ওই আমি কবি, আমার পাণ্ডুলিপি, আমি ডায়েরিতে লিখছি, সব গুছিয়ে সুন্দর করে রাখলাম, এগুলো বই প্রকাশিত হবে, সেটা তিনি করেননি। যখন তখন যেখানে সেখানে তিনি বসে কবিতা লিখেছেন, রচনা করেছেন, অর্থাৎ তার মনে যে ভাব সেটা তিনি কোথাও রেখে যেতে চেয়েছেন। আমার মনে হয় এই মানুষটিকে বিচার করতে গেলে বা এই মানুষটি নিয়ে আমরা যত আলোচনার গভীরে যাব, আমরা বারবার করে তার জীবনের যাত্রাপথ যেমন করে জানব, ঠিক তেমনভাবেই আমাদের প্রত্যেকটা রচনায় এই দেশ এবং দেশকাল কিন্তু এগিয়ে আসবে। আমি একটা ছোট্ট কবিতার একটু যদি উদাহরণ টানতে পারি, তিনি একটি কবিতায়, আমি প্রথমেই আমার হিন্দি উচ্চারণের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তারপরে আমরা মানে মানেটা যদি বোঝার চেষ্টা করি, মেনে জন্ম নেহি মাঙ্গা থা। একজন কবি, তিনি তার কবিতার নাম রাখছেন যে আমি জন্ম চাইনি। আসলে তাহলে তিনি কি বলছেন, কি চেয়েছিলেন তিনি? তারপর তিনি লিখছেন, मैंने जन्म नहीं मांगा था किंतु मरण की मांग करूंगा, जाने कितने बार जिया हूं, जाने कितनी बार मरा हूं, जन्म मरण के फेरे से मैं इतना पहले नहीं डरा हूं, अंतहीन अधिकार ज्योति की कब तक और तलाश करूंगा, मैंने जन्म नहीं मांगा था किंतु मरण की मांग करूंगा, बचपन यौवन और बुढ़ापा कुछ दशकों में खत्म कहानी, फिर जीना फिर मरना, ये मजबूरी या मनमानी, पूर्व जन्म के पूर्ववसी दुनिया का द्वारचार करूंगा, मैंने जन्म नहीं मांगा था किंतु मरण की मांग करूंगा। এই যে আমি বারবার দরজা খুলে দেখব, এই দুয়ারচারের এই আবেগ একজন কবি যখন তার জীবনের শেষ সময়ে এসে বা একটা মধ্য মানে জীবন পেরিয়ে এসে তিনি যখন বলছেন যে আমি মৃত্যুকে আমার মতো করে চাই না, কারণ আমি তো জন্মটা চাইনি, জন্মটা তো আমার হাতে ছিল না, সুতরাং মৃত্যু আমি চাইতে পারি না, কিন্তু আমি মৃত্যুর আগে এই বিষয়গুলো চাই, এই বিষয়গুলো দেখে যেতে চাই। আমি আবারও সান্নিধ্য এবং ভাস্করের দুজনের কথার রেফারেন্সে বলতে চাই যে তিনি ওই পজিটিভ ভাইব্রেশন দিয়েছেন দেশবাসীকে। এবং এখান থেকে এই কবিতা থেকে একটা জিনিস আমার বারবার মাথায় আসছিল যে উনি যেভাবে ইন্ডিয়ান কালচার এবং মাইথোলজিকে ওনার কবিতায় পুনরুজ্জীবিত করেছেন, হয়তো আমরা যদি এটা একটা একাডেমিক চর্চা হতো তাহলে এটাকে বলতাম যে এটা একটা পোস্ট কলোনিয়াল অ্যাটেম্প, এটা একটা ডিকলোনাইজেশন প্রসেস। কিন্তু সান্নিধ্য, তোমার চোখে এই জিনিসটা, এই যে ভারতীয় মিথ, ভারতীয় সংস্কৃতিকে কবিতায় ব্যবহার করা এবং সাধারণ পাঠকের মানুষে সেটা পৌঁছে দেওয়া, এই জিনিসটাকে তুমি কি করে দেখো? ভারতীয় সংস্কৃতি বলতে তো সংকলিত মেধা, আমাদের ভারতবর্ষে তথাকথিত একটা পার্টিকুলার সংস্কৃতি কিন্তু নেই, একটা সংকলিত মেধা রয়েছে। কারণ আমাদের ভারতবর্ষ প্রতি পদে পদে আমাদের যারা মাইগ্রেন্টস ছিলেন ভারতবর্ষে, যারা ইনভেড করতে এসেছিলেন, ওরা কোনো না কোনো ভাবে ভারতীয় হয়ে গেছেন, ঠিক আছে? ওরা ওদের মতো করে আমাদেরকে কনভার্ট করতে পারেননি, আমরা ওদেরকে আপন করে নিয়েছি। তো এই যে সংকলিত মেধা, সেটা অবশ্য ওনার কবিতার মধ্যে একটা, একটু আগেই পড়ছিলাম কোথাও উনি দধিজিকে সম্বোধন করেছেন, অঙ্গদ নিয়ে কথা বলছেন, আমি একটা কবিতার অল্প কিছু জায়গা পড়ছি, টুট सकते हैं मगर हम झुक नहीं सकते। আচ্ছা, তো এটা উনি এমার্জেন্সির সময় লিখেছেন। এবং একটা জিনিস যেটা সুব্রজিৎদার কথায় আমি ইন্টারাপ্ট করিনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে কথাটা, যে উনি বলছিলেন উনি শোষণ দেখেছেন, উনি নিপীড়ন দেখেছেন, এবং উনি প্রধানমন্ত্রী হওয়ার পর যখন উনি পদ হারিয়েছেন তখনও থেমে যাননি। একমাত্র একজন সৎ ব্যক্তি তা করতে পারেন। উনি এই যে শোষণ দেখছেন, শোষণটাকে উনি রোমান্টিসাইজ করছেন না, উনি ভীষণ, আমরা বলি না নবরসের মধ্যে যে বিভৎস রস, বিভৎস রস ব্যবহার করছেন। উনি বলছেন যে এটা জঘন্য, এটা একদম নিম্নমানের কাজ হচ্ছে সোসাইটিতে, আমি এটাকে ভর্ৎসনা করছি, এটাকে উনি রোমান্টিসাইজ করছেন না, ওটা নিয়ে উনি গল্প কথা বা তথাকথিত কি বলবো মানে নিম্নমানের কিছু করছেন না। তো এরকম একটা শিল্পী, এবং মনে রাখতে হবে ওনার কিন্তু কবিতা লেখা ফুল টাইম পেশা নয়, উনি একজন রাজনীতিবিদ, এবং তার মধ্যে উনি সমাজ থেকে সেই ইনস্টেন্স গুলো তুলে এনে সেগুলোকে একদম যথাযথ ভাবনার সাথে উনি ব্যক্ত করছেন। তো যখন এমার্জেন্সি হয়েছে তখন উনি লিখছেন, टूट सकते हैं मगर हम झुक नहीं सकते, सत्य का संघर्ष सत्ता से, न्याय लड़ता निरंकुशता से। हाउ ब्यूटीफुल। अंधेरे ने दी चुनौती है, किरण अंतिम अस्त होती है, दीप निष्ठा का लिए निष्कंप, वज्र टूटे या उठे भूकंप,
ये बराबर का नहीं है युद्ध, हम निहत्थे, शत्रु है सन्नद्ध, हर तरह की शस्त्र से है सज्ज, और पशुबल हो उठा निर्लज्ज, किंतु फिर भी जूझने का प्रण अंगद ने बढ़ाया चरण, प्राणपण से करेंगे प्रतिकार, समर्पण की मांग अस्वीकार, दाव पर सब कुछ लगा है, रुक नहीं सकते, टूट सकते हैं मगर हम झुक नहीं सकते। এই পুরো কবিতাটা উনি একদম ডার্ক এরাতে লিখছেন, একটা ডার্ক এরাতে বসে, যেখানে উনি রাজনীতিবিদ, ওনার কাছে সুযোগ আছে একটা রাজনৈতিক আক্রমণ করা, একটা ব্যক্তিগত আক্রমণ করা, উনি সেটা অ্যাভয়েড করছেন। উনি লিখছেন যে সময়টা, এই সিচুয়েশনটা যেটা আছে সেটা কতটা খারাপ, একদম সেটা কতটা অবাঞ্ছিত, সেটা উনি ওনার কবিতার মাধ্যমে প্রকাশ করছেন। তো একজন কবির পক্ষে সেই বায়াসটা থেকে বেরিয়ে এসে শুধুমাত্র নিজের ভাবনাকে এবং সেই রসটাকে তুলে ধরা, আই থিঙ্ক ইটস এ বিগ ডিল। এবং শুধুমাত্র উনি, আজ আমরা অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে কথা বলছি দেখে আমি এটা বলছি না, বাট যে কোনো কবির পক্ষে যারাই এই সত্তাটাকে তুলে ধরেছেন, শুধু ফর দ্য সেক অফ পোয়েট্রি যারা কবিতা লিখেছেন, তাদেরকে সাধুবাদ। আজ এই সুযোগ নিয়ে আমি সমস্ত কবিদের আমার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি যারা এই সত্তাটা ধরে রেখেছেন। ভাস্করদা, আসবো আপনার কাছে, যে এই যে উনি কবিতা লিখছেন, ওনাকে বিভিন্ন পর্যায়ে ওনাকে নিয়ে আলোচনা করা হয়, তো ওনার একটা বিশেষ দিক হচ্ছে, সেটা হচ্ছে যে লিডারশিপ নিয়ে যখন কথা হয়, নেতৃত্ব নিয়ে যখন কথা হয়, কিংবা একদম আজকালকার টার্মিনোলজি ব্যবহার করে বলাই যায় যে মোটিভেশন রিলেটেড যখনই কথা উঠে আসে, তখনই বাজপেয়ীজির কবিতা আমাদের সামনে প্রকট হয়। তো ওনার কবিতায় এমন কি আছে যেটা জীবনের প্রত্যেকটি স্তরের মানুষকে উজ্জীবিত করে? ওই যে আগেই তো এটা নিয়ে একটা কথা আগেই হয়ে গেছে যে জীবনের রস যেটা কবিতায় আছে। আর যদি দেখা যায় উনি কখনো মানে কবিতা লিখবো বলে কবিতা লেখেনি, ওনার জীবনে যেই অভিজ্ঞতা সেটাকে এত সুন্দর শব্দের দ্বারা উনি প্রকাশ করেছে, যেটা না কাউকে মানে ডিরেক্টলি আঘাত করছে, না নাম মেনশন করছে, যেটা আগেও বলা হয়েছে। এরকম গীত নেই গাতা হুঁ, এই কবিতাটাও যদি দেখা যায়, ওই যে 13 মাসের যে ওনার কার্যকাল ছিল তার উপরেই কোনো একটা ব্যাপারে লেখা। কারণ ওখানে যখন সেটা যদি জোট সরকার ছিল, তো জোট সরকার থেকে যারা আলাদা হয়ে গেল, সরকারটা ভেঙে গেল। এবার কেন হলো, যারা জোটে এসেছিল তারাও কোনো একটা কি নিয়ে এসেছিল, এবার কাউকে নাম মেনশন করেনি, কোনো পলিটিক্যাল পার্টি নেই, উনার যেটা অভিজ্ঞতা ওটা লিখেছে। এবং তারপরে যখন উনি আবার ফিরে এসছে প্রধানমন্ত্রী হয়ে, এমন না যে ওরা আমাকে তখন ফুল মেজরিটিতে এসছি, এখন আমার পাওয়ার আছে, ওরা আমাকে তখন এই করেছে, ওদেরকে এখন আমি দেখাবো, সেটা করেনি, সেটা কখনোই করেনি। সে তার মানে ওই সময় উনি এইটারই কন্টিনিউয়েশন করেছে, যে তখন ছিল গীত নেই গাতা হুঁ, এবার এসছে গীত নয়া গাতা। সেটা যদি একটু আমরা তো সবাইকে নিয়ে চলবো আর কি। गीत नया गाता हूँ, गीत नया गाता हूँ, टूटे हुए तारों से फूटे बांझती सर, पत्थर की छाती में उग आया नव अंकुर, झरे सब पीले पात, कोयल की कुहुक रात, प्राची में अरुणिम की रेख देख पाता हूँ, गीत नया गाता हूँ। टूटे हुए सपनों की कौन सुने सिसकी, टूटे हुए सपनों की कौन सुने सिसकी, अंतर की चीर व्यथा पलकों पर ठिठकी, हार नहीं मानूंगा, रार नहीं ठानूंगा, काल के कपाल में लिखता मिटाता हूँ, गीत नया गाता हूँ, गीत नया गाता हूँ। তো আমার মধ্যে সেই জিনিসটা আমার মধ্যে দেখতে হবে যে আমার কোন জায়গায় চুক হয়েছে, সেটাকে আমি ডেভেলপ করব। তার জন্য ওই যে আমার কপাল খারাপ বলে বসে থাকবো না, এর জন্য এই লাইনটা, কাল কে কপাল মে লিখতা মিটাতা হু, গীত নয়া গাতা। এই যে অপটিমিজম কবিতায়, আসবো সুবিজিৎ আপনার কাছে। অপটিমিজম আর মডার্নাইজেশনটা দেখুন, মানে ওই সময় বসেও, মানে ওই সময় অনেকেই হয়তো আরো কবি আছে কিছু হিন্দি, তো তাদের যে যেরকম কবিতা তার থেকে কিন্তু আলাদা, যার জন্য মানুষের এত প্রিয় হয়ে ওঠে। একদম। সুবিজিৎ দেব, আসবো আপনার কাছে, যে আরেকটা কবিতা নিয়ে যদি চর্চা হয়, আলোচনা হয়, এবং তার জন্য একটা কবিতা শুনতে চাই। আমি তার আগে মানে এই কথাগুলো বললে এই কবিতাটার সঙ্গে রিলেট করা যাবে। অটল বিহারী বাজপেয়ী তিনি নিজের কবিতা নিয়ে কি বলছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের এই আলোচনায় আমার মনে হয়। তিনি একটা জায়গায় একটি দুর্দান্ত সাক্ষাৎকারে বলছেন, তার ইংরেজি অনুবাদ এইরকম, মাই পোয়েট্রি ইজ আ ডিক্লারেশন অফ ওয়ার। ঠিক আছে, মানে এটা কতজন কবি এইরকম বলেছেন আমি জানি না। নট অ্যান এক্সোডিয়াম টু ডিফিট, ইট ইজ নট দি ডিফিটেড সোলজার্স ড্রাম বিট,
of despair, but the fighting warrior's will to win. It is not the dispirited voice of dejection, but the stirring shout of victory, and that is my poetry. আমরা ঠিক আমার মনে হয় এটাই কনক্লুশন, মানে তিনি তার কবিতার কনক্লুশন করে গেছেন যে যেখানে আমি পরাজিত, যেখানে আমি হেরে গেছি, যেখানে আমার আর কিছু নেই। একটু আগে যেটা অসাধারণভাবে তিনি বললেন যে এই যে কাউকে আমি ছোট করব না, কাউকে আমি ডিমিন করব না, কাউকে আমার শ্রদ্ধার জায়গায় আমি তাকে একই জায়গায় রেখে আক্রমণ করব, ওই আক্রমণের মধ্যে শিল্পবোধ থাকবে, এটা ম্যাগনিফিসেন্ট। এই জায়গা দিয়ে যদি আমরা ভাবি, অর্থাৎ শিল্প রচনার সঙ্গে শৈল্পিক সত্তার একটি মিলন যদি আমরা খোঁজার চেষ্টা করি, যেটা সান্নিধ্য বলছিলেন, তাহলেই কিন্তু বাজপেয়ীর কবিতার আমরা আসল মানে খুঁজে পাবো। না হলে আবার অনেকে বলবেন যে না এগুলো তো আক্রমণের কবিতা, না এগুলো তো শুধুমাত্র একটা সময়কে ধরে তারপর লেখা। তিনি লিখছেন মौत से ठन गई मौत से ठन गई जूझने का मेरा इरादा ना था, मोर पर मिलेंगे इसका वादा ना था, रास्ता रोक कर वो खड़े हो गई, ये लोग जिंदगी से बरे हो गई, मौत की उम्र क्या है 2 पल भी नहीं, जिंदगी सिलसिला आज काल की नहीं। আর কি চাই, মানে এখানেই অটল বিহারী বাজপেয়ী। একদম, মানে সান্নিধ্য যে কথাটা, যে কবিতাটা একটু আগে তুমি বলছিলে যে এই যে চয়েস বিটুইন টু, যে জীবনের কোন পথে যাওয়া, তো বারবার আমি ফিরে যাচ্ছিলাম রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতায় দ্য রোড নট টেকেন। তো এই যে টাইটেলটা ছিল, এটাকে যদি আমরা প্রশ্নবোধক বাক্যে আমরা যদি সেটাকে পরিণত করি, যে আর কোন কোন পথ আমাদের অবলম্বন করা বাকি রয়েছে, আমাদের বলতে আমাদের প্রজন্মে, যেই পথের প্রদর্শন বা যেই পথের যে রাস্তা, যেই পথে কোন পথে চলতে হবে, তার একটা সঠিক গাইডেন্স আমরা অটল বিহারী বাজপেয়ীর থেকে পেতে পারি। এই ইউথদের পার্সপেক্টিভে যদি তুমি বলো। না দেখো, এখন যদি তুমি মানে ইনস্টাগ্রামে রিলস দেখো, ফেসবুকে যদি তুমি শর্টস গুলো দেখো, তো এখনো অটল বিহারী বাজপেয়ীর যে কবিতাগুলো আছে ওনার কণ্ঠে বলা, সেগুলোকে মানুষ ইউজ করে শর্টস বানাচ্ছে, রিলস বানাচ্ছে। মানে পপুলার কালচারে ওনার কতটা মানে কি বলবো অ্যাকসেপ্টেন্স আছে সেটা মানে বলাই বাহুল্য। তো অটল বিহারী বাজপেয়ী ইউথকে ইন্সপায়ার করছেন, কারণ উনি যখন যুবক ছিলেন, এবং সুব্রজিৎ খুব সুন্দর একটা কথা বলেছেন, উনি এখনো যুবক রয়েছেন, উনি হয়তো নেই ফিজিক্যালি পৃথিবীতে নেই, কিন্তু ওনার লেখার মাধ্যমে উনি এখনো সেই যুবক সত্তাকে বা যুবা সত্তাকে তিনি রিপ্রেজেন্ট করছেন। তো উনি এতটা রিলেটেবল কারণ উনি যখন যুবক ছিলেন বা সারা জীবন উনি যে মানসিকতা নিয়ে বেঁচেছিলেন সেটা খুব নতুন, সেটা খুব নবীন। এবং আমাদের জেনারেশন যতই পাল্টাক, হয়তো 100 বছর আগে যেরকম ছিল সিচুয়েশন হয়তো সেরকম নেই, হয়তো আমরা দুর্ভিক্ষ দেখিনি, হয়তো আমরা এমার্জেন্সি দেখিনি, কিন্তু আমাদের যে মৌলিক ব্যথাগুলো আছে, মৌলিক যে ভাবনাগুলো আছে, মৌলিক যে চিন্তাগুলো আছে, সেগুলো কিন্তু একদম আবহমান কাল থেকে সেম রয়েছে। প্রত্যেকটা মানুষের সেই হাহাকার ভেতরে নিয়ে ঘোরে, প্রত্যেকটা মানুষ সেই সেলিব্রেশন ভেতরে নিয়ে ঘোরে। তো অটল বিহারী বাজপেয়ী সেই হাহাকারটাকেই সেলিব্রেশন বানিয়েছেন, ভেতরের আর্তনাদটাকে উনি এভাবে তুলে ধরেছেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো সার্কাজম নেই, কোনো কুরুচিকর মন্তব্য নেই। হ্যাঁ, বারবার উনি ফাইট করেছেন, উনি ওনার জীবনটাকে একটা সংগ্রাম হিসেবে দেখেছেন, প্রত্যেকটা মুহূর্তে ফাইট করেছেন, প্রত্যেকটা মুহূর্তে সেই নবীনতার মেন্টালিটিকে উনি প্রেজেন্ট করেছেন, যে কারণে জওহরলাল নেহরুও বাধ্য হয়েছিলেন ওনাকে ইউনাইটেড স্টেটসে পাঠাতে, রিপ্রেজেন্ট করতে ভারতকে। সেটা কিন্তু বাইপার্টিসান একটা বিরাট বড় পদক্ষেপ। দুটো দলমতের ঊর্ধ্বে গিয়ে দুজন লিডার, ভবিষ্যতের প্রাইম মিনিস্টার, তখন বর্তমান প্রাইম মিনিস্টার, দুজনের মধ্যে যে সেই ইন্টারাকশনটা হয়েছিল যে তুমি যাও ইউনাইটেড স্টেটসে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করো। তো কেন মার্কিন একটা মুলুকে গিয়ে সেটা দেশকে রিপ্রেজেন্ট করা, হাউ ইজ ইট সিগনিফিকেন্ট, তাই না? কেন সিগনিফিকেন্ট হবে? মানে ইউনাইটেড স্টেটস কেন? একটা নতুন দেশ, একটা ডেভেলপড কান্ট্রি, এবং যেখানে কোনো মতাদর্শের কোনো ব্যাপ্তি ঘটলে সেটা পুরো বিশ্বকে রিপ্রেজেন্ট করবে, সেই বোধটা জওহরলাল নেহরুর ছিল বলেই উনি কিন্তু সেই মুহূর্তে, সেই সিচুয়েশনে ভেবেছিলেন যে এই লোকটা আমার দেশকে সেই সঠিক সম্মানটা দেবে, সেই সঠিক রিপ্রেজেন্টেশনটা দেবে। তো এখনো আমরা সেই মূল্যবোধগুলো নিয়ে এই বর্তমান সময়ে, বর্তমান সমস্ত প্রেক্ষাপটে, কোনো কিছু রাজনীতির ঊর্ধ্বে নয়, আমি এগ্রি করি যেটা সুব্রজিৎ দা বললেন, কারণ
আছি একটা দেশে, আমরা একটা রাষ্ট্রেই বাস করছি, প্রত্যেকটা নীতি আমাদের প্রত্যেকটা পদক্ষেপই কোনো না কোনো ভাবে, ইভেন ফ্রম এমআরপিস টু ট্যাক্সেস, এভরিথিং ইনফ্লুয়েন্সেস দ্য কান্ট্রি। তো আমরা কোনো কিছু ঊর্ধ্বে নই, সমস্ত কিছু নিয়ে আমরা আছি। তাই এই রাজনৈতিক প্রেক্ষাপটে বা ডান দুপক্ষই মিলে একটা সমস্যার কথা বললেই হয়তো দেশের অগ্রগতি হবে, রাষ্ট্রের অগ্রগতি। এবার আবার আসি ওনার একটা কবিতায় সান্নিধ্য, আচ্ছা একটা একটা করে কবিতা আমরা শুনে নিতে চাই। আচ্ছা ঠিক আছে, এখানেই দ্বিধাটা নিয়ে উনি কথা বলছেন, যে দ্বিধাটা নিয়ে তুমি একটু আগে বললে, রাহা কौन सी जाऊं मैं, चौराहे पर लूटता चीर, प्यादे से पिट गया वजीर, चलो आखिरी चाल की बाजी छोड़ विरक्ति सजाऊं, राह कौन सी जाऊं मैं, सपना जन्मा और मर गया, मधु ऋतु में ही बाग झर गया, तिनके टूटे हुए बटोरू या नव सृष्टि सजाऊं मैं, राह कौन सी जाऊं मैं, 2 दिन मिले उधार में घाटों के व्यापार में, 2 दिन मिले उधार में घाटों के व्यापार में, क्षण क्षण का हिसाब लूं या निधि शेष लुटाऊं मैं, राह कौन सी जाऊं मैं। আসবো ভাস্কর দা, আপনার কাছে কিছুটা শুনতে চাই। ঠিক আছে, আমি কদম মিলাকর চলনা হোগা এটা বলছি। बाधाएं आती है आए, घिरे प्रलय की घोर घटाए, पाओ के नीचे अंगारे, सिर पर बरसे यदि ज्वालाए, निज हाथों में हंसते हंसते आग लगाकर जलना होगा, कदम मिलाकर चलना होगा। हास्य रुदन में तूफानों में, अगर असंख्यक बलिदानों में, उद्यानों में वीरानों में, अपमानों में सम्मानों में, उन्नत मस्तक उबरा सीना, पीड़ाओं में पलना होगा, कदम मिलाकर चलना होगा। বাহ, অর্থাৎ এই যে সবাইকে একসাথে নিয়ে চলার বার্তা উনি দিচ্ছেন। আজকের অনুষ্ঠানটা মূলত ছিল অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা আন্তরিকভাবে, এবং ওনারই লেখার মাধ্যমে, ওনারই সৃষ্টির মাধ্যমে, সেই সৃষ্টিকে চর্চার মাধ্যমে আমরা আমাদের মতো করে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চেয়েছিলাম। এবং এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের একদম শেষ পাঠটি হবে সুব্রজিৎ দা আপনাকে দিয়ে। আমি বসে বসে ভাবছিলাম যে প্রায় শতবর্ষের একজন মানুষ, তাকে নিয়ে আমরা যারা এখানে আছি আমরা সবাই কেউই সেই অর্থে 60 ঊর্ধ্ব কেউ নেই, মানে তাকে নিয়ে আলোচনা করছি একেবারেই, মানে কথা বলা চলে যে এই প্রজন্মের আমরা 4 জন। অর্থাৎ তার ম্যাগনিটিউড অফ পপুলারিটিটা কোন পর্যায়ে সেটা দেখে আমি যদি এটা বলি কেন ভালো লাগে, আমি যেটা বলছি বারবার এই ব্যাখ্যাটা দিতে চাই। তিনি একটা জায়গায় এক কবিতায় লিখছেন, কৌরব কौन कौन पांडव, তাতে লিখছে যে कौरव कौन कौन पांडव, बड़ा सवाल है दोनों और शकुनी का फैला कुटजाल है, धर्मराज ने छोड़ी नहीं जुए की लत है, हर पंचायत में पंचाली अपमानित है, बिना कृष्ण के आज महाभारत होना है, कोई राजा बने रख को तो रोना है। এই যে এই মানুষটি আজকে থেকে কতগুলো দশক আগে বলছে যে আজ মহাভারত, বিনা কৃষ্ণকে আজ মহাভারত হোনা হ্যায়, কোই রাজা বনে তো রোনা হ্যায়। তিনি মানে নারীদের অপমান এবং আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, অথবা উলঙ্গ রাজা, আমরা যদি আমাদের ভাষা দিয়ে বুঝতে চাই তার কবিতা, তাহলে এই তিনটি আলাদা আলাদা করে বিচ্ছিন্ন শব্দ। আমি রবীন্দ্রনাথে গেলামই না, আমি এই সময়ের 3টি কবিতা নিয়ে যদি কথা বলি, তার প্রতিটি কবিতা নিয়ে আমাদের সাহিত্যের কবিতার রেফারেন্স দেয়া যেতে পারে, একেবারে চ্যালেঞ্জ করে দেয়া যেতে পারে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতাটি লিখেছিলেন, তার কথাও আসলে এই, শঙ্খ ঘোষের এই কবিতাটা অনেকটা এইরকম, বা সুনীল গাঙ্গুলির এই কবিতাটা এইরকম, দীনেশ দাসের ওই কবিতাটা এইরকম, বীরেন চট্টোপাধ্যায়ের কবিতাটা এইরকম। আমি বলতে চাইছি যেটা, যে তারা সবাই কিন্তু আসলে ওই সময় এবং তাদের ওই উদারতা, মানে একজন মানুষ তিনি দেখছেন না ও কোন দল করে, ও কার সঙ্গে কথা বলে, ও কার বাড়ি যায়, ও তো আমার সঙ্গে কথা বলে না, ও তো আমাকে দেখলে দাঁড়ায় না, ও তো আমাকে স্যালিউট করে না, ও তো বলে না যে আমি ভালো, ও তো ফেসবুকে আমাকে ট্যাগ করে পোস্ট দেয় না। এই ভাবনাগুলো কিন্তু তার ছিল না, তার ছিল আমি আমার কাজটা করছি, আমি সময়কে ধরছি, না হলে পোখরানের ওই ভাষণ কি, সারা পৃথিবী কেন এখনো কয়েকটি ভালো ভাষণের মধ্যে ওই ভাষণটাকে রাখে? এটা কি পোখরান ঘটনাটির জন্যে? তিনি ব্যর্থ হচ্ছেন, তিনি দেশবাসীকে উদাত্ত কণ্ঠে বলছেন যে আপনারা স্বীকার করুন। তিনি সফল হচ্ছেন, তিনি বলছেন এটাকে গ্রহণ করুন। এই যে স্বীকার করুন এবং গ্রহণ করুনের তফাৎ, এটা একমাত্র তার মতো প্রজ্ঞার কবিরাই করতে পারে না। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসলে যখনই আমরা কবিতা নিয়ে কথা বলি কিংবা কবিতার সার্থকতা নিয়ে
কোনো আলোচনা করতে হয় আমরা বারবার ফিরে যাই ইংরেজি কবি টি.এস. এলিয়টের কাছে। কবিতার যথার্থতা সম্পর্কে টি.এস. এলিয়ট একটি জায়গায় বলছেন যে আ গুড পোয়েট্রি ইজ আন্ডারস্টুড বিফোর ইট ইজ কমিউনিকেটেড। এই লাইনটা যদি সর্বান্তকরণে কারোর কবিতার প্রতি ব্যবহার করা যায়, উনি হচ্ছেন শ্রী অটল বিহারী বাজপেয়ী। কবির জীবন কখনোই সমান্তরাল রেখায় চলে না, বিভিন্ন চড়াই উতরাই থাকে। তারপরেও কবি আমাদের পথ প্রদর্শন করেন, ভাবি প্রজন্মকে পথ প্রদর্শন করেন একটা দায়িত্ববোধ থেকে। কিসের দায়িত্ববোধ? সময়ের প্রতি দায়িত্ববোধ, ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধ। আর ঠিক এই জিনিসটাই করে গেছেন শ্রী অটল বিহারী বাজপেয়ী, শুধুমাত্র ভারতবাসীর জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্যে। তাই ওনার জন্মদিনে আমাদের আন্তরিক শ্রদ্ধা রইল ওনার প্রতি। এবং অনুষ্ঠান শেষ করার আগে সুরজিৎ দা, ভাস্কর দা এবং সান্নিধ্য, আবারও অসংখ্য ধন্যবাদ দূরদর্শন ত্রিপুরায় আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার।